আবু সাইদের ঘটনা এটা কিন্তু শুধু একজন ছাত্রের মৃত্যুর ঘটনা না, এটা আসলে পুরো বাংলাদেশের ছাত্র আন্দোলন আর আমাদের বিচার ব্যবস্থার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঘটনাটার একেবারে ভেতর পর্যন্ত যাই, দেখি এর প্রতিটি দিক। পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব কে ছিলেন আবু সাইদ, তারপর দেখব ঠিক কি ঘটেছিল সংঘর্ষের সেই দিনটাতে। এরপর আমরা আইনি প্রক্রিয়া আর গ্রেফতার নিয়ে যে বিতর্ক চলছে সেটা নিয়ে কথা বলবো, আর সবশেষে ছাত্রছাত্রীদের দাবি আর এই আন্দোলনের প্রভাব নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, কে ছিলেন এই আবু সাইদ? কেন তার মৃত্যুকে ঘিরে সারা দেশে এত তোলপাড়? আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, কিন্তু তিনি শুধু ক্লাসরুমেই সীমাবদ্ধ ছিলেন না। তখন কোটা সংস্কারের দাবিতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, আবু সাইদ ছিলেন সেই আন্দোলনের একেবারে সামনের সারির একজন বেশ পরিচিত একটা মুখ। আচ্ছা, আবু সাইদের পরিচয় তো জানা হলো, এবার চলুন ফিরে যাই সেই দিনটায়, সেই দুর্ভাগ্যজনক দিন যেদিন মারাত্মক সংঘর্ষটা হয়েছিল। দিনটা ছিল ২০২৪ সালের ১৬ জুলাই। রংপুরে ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবিতে একটা শান্তিপূর্ণ কর্মসূচিতেই জড়ো হয়েছিল, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। পুলিশ আর বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তখন টিয়ার গ্যাস, লাঠিচার্জ শুরু করে। আর ঠিক এই হট্টগোলের মধ্যেই একটা গুলি এসে লাগে আবু সাইদের গায়ে। সেটা রাবার বুলেট বা প্যালেট হতে পারে, আর তাতেই তিনি মারাত্মকভাবে জখম হন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যেটা পুরো ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে যখন আবু সাইদকে গুলি করা হয় তখন তিনি কিন্তু কোনো মারামারিতে ছিলেন না, বরং তিনি মঞ্চের ওপর বেশ শান্তভাবে দাঁড়িয়েছিলেন। ভাবুন একবার এই একটা দৃশ্য, এটাই কিন্তু পুরো ঘটনাটাকে অনেক বেশি জটিল আর স্পর্শকাতর করে তুলেছে। তো ঘটনার পর স্বাভাবিকভাবেই শুরু হলো আইনি প্রক্রিয়া। চলুন দেখা যাক এই মামলার তদন্ত আর অভিযোগের ব্যাপারটা ঠিক কত দূরে গিয়েছে। এই হত্যা মামলায় আসামি করা হয়েছে মোট ৩০ জনকে, আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই ৩০ জনের মধ্যে পুলিশেরও কয়েকজন সদস্য আছেন। এতেই বোঝা যায় মামলাটা কতটা গুরুতর। মামলাটার গুরুত্ব আরও বোঝা যায় যখন আমরা দেখি এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ICT2-তে গেছে। সাধারণত এত বড় মাপের মানবতাবিরোধী অপরাধের মতো মামলার বিচার হয় এখানে। তার মানে কর্তৃপক্ষ ঘটনাটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। এরই মধ্যে চার্জ শুনানি শেষ হয়েছে, আর পলাতক যে ২৬ জন আসামি আছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়া এগোলেও গ্রেফতারের বিষয়টাকে ঘিরে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। চলুন দেখি ঠিক কারা ধরা পড়েছে আর কেন এটা নিয়ে এত কথা হচ্ছে। ভাবা যায় মোট আসামি ৩০ জন, আর তার মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র ৩ জন। এই সংখ্যাটা দেখেই কিন্তু বিচার প্রক্রিয়া নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যায়, তাই না? তো এই যে ৩ জন গ্রেফতার হয়েছেন তারা হলেন পুলিশের ASI আমির আলী, কনস্টেবল সুজন চন্দ্র রায় আর ইমরান চৌধুরী আকাশ, যিনি একটি নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য বলে জানা গেছে। এদিকে ছাত্রছাত্রীরা কিন্তু এই পুরো প্রক্রিয়াটা নিয়ে সন্তুষ্ট না। তাদের মূল অভিযোগ, বিচার প্রক্রিয়া কোনো স্বচ্ছতা নেই, সবকিছু যেন আড়ালে হচ্ছে। আর ঠিক এ কারণেই তারা দাবি করছে এই মামলার শুনানি হতে হবে খোলাভাবে, মানে গণশুনানি, যাতে সবাই দেখতে পারে, জানতে পারে ঠিক কি হচ্ছে। তো একদিকে ছাত্রছাত্রীদের দাবি, অন্যদিকে কর্তৃপক্ষের অবস্থান, দুই পক্ষ থেকেই নানা রকম কথা আসছে, আর এতে পরিস্থিতিটা কিন্তু আরও জটিল হচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা খুব পরিষ্কার। তারা বলছে, যারা এই হত্যার সাথে সত্যি সত্যি জড়িত, আমরা তাদের কঠোর বিচার চাই। তাদের এই একটা কথাই বুঝিয়ে দেয় সহপাঠীকে হারানোর কষ্ট আর বিচারের জন্য তাদের আকুতি কতটা তীব্র। আবার অন্যদিকে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা শুনি, বিশেষ করে উপাচার্যের, তাহলে দেখব তিনি বেশ সতর্ক। তিনি বলছেন চার্জশিট দেওয়ার আগে আরেকটু তদন্ত করা দরকার ছিল, প্রত্যক্ষদর্শীদের সাথে আরও কথা বলা দরকার ছিল। মানে ছাত্ররা চাইছে দ্রুত বিচার, আর কর্তৃপক্ষ চাইছে আরও সময় নিয়ে তদন্ত। এই দুই অবস্থান কিন্তু একটা দ্বন্দ্বের আভাস দেয়। আর যখন বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন ছাত্রছাত্রীরা কিন্তু আর দেশের ভেতরে থেমে নেই। তারা এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর বিভিন্ন দেশের কাছেও সাহায্য চাইছে, যেন একটা চাপ তৈরি হয়। এই পদক্ষেপটা কিন্তু অনেক কিছু বলে দেয়। এটা তাদের হতাশার কথা বলে, আবার একই সাথে ন্যায় বিচারের জন্য তারা যে কতটা মরিয়া সেটাও বুঝিয়ে দেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা ঘটনা আর তার পরের পরিস্থিতি নিয়ে কথা বললাম। এবার চলুন একটু বড় পরিসরে দেখি কেন এই একটা ঘটনায় পুরো দেশের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, আর ছাত্র আন্দোলনের ওপর এর প্রভাবটাই বা কী।
আবু সাইদকে এখন অনেকেই শহীদ বলছেন। শহীদ মানে হল যিনি কোনো মহান উদ্দেশ্যে জীবন দেন। তার মৃত্যুকে আন্দোলনের জন্য একটা বিরাট আত্মত্যাগ হিসেবে দেখা হচ্ছে। আর এটাই কিন্তু আন্দোলনকে একটা নতুন শক্তি দিয়েছে, আন্দোলনকারীদের আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছে। ফলে আবু সাইদের ঘটনাটা আর শুধু একটা ক্যাম্পাসের ঘটনা হয়ে থাকেনি, এটা এখন একটা জাতীয় ইস্যু। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি হবে, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কেমন, আর মানবাধিকারের অবস্থাই বা কী, এসব বড় বড় প্রশ্ন নিয়ে দেশ জুড়ে একটা বিরাট বিতর্ক শুরু হয়ে গেছে। সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, আবু সাইদের এই মামলার বিচার কি বাংলাদেশের ছাত্র অধিকার